সপাটে ফের সার্জিক্যাল, এই প্রশ্ন শুনে আপনাদের মধ্যে আতঙ্ক কাজ করছে, এটা আমি জানি। আর এই মুহূর্তে আমরা সেই খবরে নজর রাখবো এখনকার টি ব্রেকে। বিষয় হচ্ছে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হলো কি, আর কোথায় হলো সার্জিক্যাল স্ট্রাইক, কার বিরুদ্ধে হলো সার্জিক্যাল স্ট্রাইক, কোন কোন জঙ্গি ঘাঁটিতে টার্গেট আনা হলো। পাকিস্তানের অপারেশন সিন্দুর, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো নস্যাৎ করবার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে আবার নতুন কি কোনো পদক্ষেপ নিল ভারত? একাধিক প্রশ্ন আপনাদের মনে এখন এই মুহূর্তে ডানা বাজছে, এটা আমি জানি। কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তান সীমান্তে নয়, এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ভারতের পূর্ব সীমান্তে। জঙ্গি দমনের জন্য এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই সার্জিক্যাল স্ট্রাইক হলো কোথায়, বা আদতেও সার্জিক্যাল স্ট্রাইক হলো কিনা, এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকছে। আর এবার এই মুহূর্তে টি ব্রেকে আপনাদেরকে জানাবো যে এবারকার সার্জিক্যাল স্ট্রাইক কি কোনো এয়ার ফাইটার দিয়ে হলো, কোনো এরোপ্লেনের মাধ্যমে স্ট্রাইক করা হলো, যেটা আমরা বালাকোটের ক্ষেত্রে দেখেছিলাম যে পাকিস্তানের ভেতরে অর্থাৎ এলওসির মধ্যে যেটা লাইন অফ কন্ট্রোল সেটা টপকে গিয়ে পিওকেতে কি হলো, পিওকেতে বিমান গেল এবং সেখানে গিয়ে তারা স্ট্রাইক করলো এবং ফিরে আসলো। এটা বালাকোটের ঘটনা, অর্থাৎ পুলওয়ামার ঘটনার পর এই ঘটনা ঘটেছিল। আর পেহেলগাঁওয়ের পরে ঘটেছিল হচ্ছে অপারেশন সিন্দুর, এটা আমরা জানি। কিন্তু এই যে আজকে আমরা আবারও বলছি যে আরেকটা স্ট্রাইক হলো এবং তার লিড দিল কি কোনো বিমান, রাফাল, সুখোই, কোন বিমান, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তবে রাফাল নয়, যেটা জানা যাচ্ছে স্ট্রাইক লিড দিল হচ্ছে ড্রোনের মাধ্যমে এবার পূর্ব সীমান্তে হানা, পূর্ব সীমান্তে ভয়ঙ্কর স্ট্রাইকে একের পর এক জঙ্গি ঘাঁটি উড়ে গেল, খতম হলো টপ কমান্ডাররা। এবং এই যে থার্ড ওয়েভ চলছে স্ট্রাইকের, এই নিয়ে আমরা আলোচনা করব। মায়ানমারের গভীর জঙ্গলে জঙ্গি নিধন পর্ব, কিন্তু কেন এই জঙ্গি নিধন পর্ব করতে হলো, কেন পদক্ষেপ নিতে হলো? সীমান্ত অশান্ত করবার আগেই এই জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে দেওয়া হলো কি বিষয়, সেটা অবশ্যই আমরা জানব, বিস্তারিত আলোচনা করব আজকের টি ব্রেকে। এখন এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সত্যজিৎকে স্বাগত জানাবো এবং সত্যজিৎকে জানতে চাইব, এই যে একটা মিস্টেরিয়াস একটা পরিবেশ তৈরি হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে কারা সেই জঙ্গি, কেন এই স্ট্রাইক, কিসের মাধ্যমে স্ট্রাইক, এবং এই সার্জিক্যাল স্ট্রাইক এক্স্যাক্টলি কোথায় হলো, সত্যজিৎ, এগুলো আমরা জানতে চাইব। একদমই, তুমি যে তথ্য জানাচ্ছিলে দর্শকদের যে যখন শুভাংশু শুক্লা তিনি ফিরছেন, তার প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা রয়েছে। এবং একই সঙ্গে যখন আমরা সারাদিন দেখলাম যে আমাদের শহরের রাজপথ চাকরিহারাদের যে আন্দোলন চলছে সেগুলো আমরা ফলো করলাম, তার সঙ্গে একটা এমন খবর, যে খবরটা নির্দিষ্টভাবে এমনভাবে উঠে আসছে যেটা মারাত্মকভাবে আমাদের সীমান্ত সুরক্ষাকে চ্যালেঞ্জ করেছিল। এবং সেই সীমান্ত সুরক্ষাকে চ্যালেঞ্জ করার জন্যই একটা এমন ঘটনা ঘটেছে যে ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হলো যে ভারতের যে কাউন্টার টেরর যে স্ট্র্যাটেজি, সেটা রীতিমতো চেঞ্জ। কাউন্টার টেরর স্ট্র্যাটেজি চেঞ্জের জন্য ভারতের পার্শ্ববর্তী দেশগুলো বুঝতে পারছে না যে এই ভারতবর্ষটা ঠিক আগের কয়েক বছরে ভারতবর্ষ নেই। ঘরে ঢুকে মারার যে কথাটা ভারতবর্ষের তরফে বলা হচ্ছে, সেটাকে এক্সিকিউট করা হচ্ছে। এবং তোমাকে বলে রাখবো যে এই ছবির থেকে একটা বিষয় উঠে আসছে যে কোথায় এই সার্জিক্যাল হয়েছে। আমরা কিন্তু বলছি না একদমই যে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছি না যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু অনেকগুলো ঘটনা যে ছবিকে সামনে তুলে আনছে সেটা বলছে যে একটা বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এবং সেটা আমাদের যে শত্রুপক্ষ, আমাদের ভারতকে রক্তাক্ত করার জন্য যে জঙ্গি শিবির তৈরি হয়েছিল সেখানেই হয়েছে। তোমাকে বলে রাখবো যে আমাদের তরফে ডেপুটি চিফ অফ আর্মি রাহুল আর সিং তিনি দুদিন আগেই বলেছিলেন যে অপারেশন সিঁদুরের সময় কি হয়েছিল, পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই হয়েছিল, কিন্তু আরও দুটি রাষ্ট্রের নাম তিনি উল্লেখ করেছিলেন, সেটা তুরস্ক যারা অস্ত্র জুগিয়েছিল, এবং চীনের কথা তিনি বলেছিলেন, এই ড্রাগন দেশটি যারা আমাদের ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করে এই যুদ্ধক্ষেত্রটিকে প্রচুর পরিমাণে চীনকে সাপোর্ট দিয়েছিল। এবার যে ছবিটা এখান থেকে উঠে আসছে যে এবারের যে সার্জিক্যাল, কারণ আমরা মায়ানমারে দেখেছিলাম 2015 সালে যে একটা হট পারসিউট হয়েছিল, সেটা মায়ানমার সেনার সঙ্গে আমরা ভেতরে ঢুকে করেছিলাম।
এবার যে সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সেটা পাক সীমান্ত বা আমাদের ওয়েস্টার্ন পার্টে নয়, এবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে পূর্ব সীমান্তে, এবং পূর্ব সীমান্তে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তা মারাত্মকভাবে হয়েছে। এবং সেই সার্জিক্যাল স্ট্রাইক বা সেটা ড্রোন স্ট্রাইক যেভাবে তুমি বলো, তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আলফা আই তার যে বৃহৎ যে সদর দপ্তর ছিল ইস্টার্ন কমান্ডের তা উড়ে গেছে। 3 জন তাদের শীর্ষ কমান্ডার ইতিমধ্যে নিহত হয়েছে। তাদের ছবি আমরা স্ক্রিনে রাখবো, যে আলফা আইয়ের যে 3 জন শীর্ষ কমান্ডার, যারা পরেশ বড়ুয়ার ঠিক পরেই সেকেন্ড ইন কমান্ড, প্রত্যেকের নাম বলছি, এই অপারেশনে তারা নিহত হয়েছে। তাদের নাম হলো নয়ন মেধি, আমরা ছবি রাখবো স্ক্রিনে, একই সঙ্গে ব্রিগেডিয়ার গণেশ লাহান এবং ব্রিগেডিয়ার প্রদীপ আসাম। এখানে যে ছবি তথ্যটা উঠে আসছে যে এই আলফা আইয়ের তরফে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেই প্রেস রিলিজে বলা হয়েছে যে এই এয়ার স্ট্রাইকের সঙ্গে বা এই ড্রোন স্ট্রাইকের সঙ্গে ভারতীয় সেনা তারা করেছে। যদিও ভারতের তরফে সরাসরি লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত তিনি জানিয়ে দিয়েছেন যে ভারত যদি করতো তাহলে সেটা ভারত বলেই দিত। কিন্তু প্রশ্ন উঠছে যে অনেক সময় অনেক রাষ্ট্রই কভার্ট অপারেশন করে, সেই কভার্ট অপারেশনের তথ্য আমরা কোনো রাষ্ট্রই কাউকে বলতে চায় না, সেটা জাতীয় সুরক্ষার জন্য করা হয়। কিভাবে অপারেশনটা হয়েছে, কেন হয়েছে, প্ল্যানিংটা আমরা বলছি। সেটা হলো 22শে জুন। 22শে জুন চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে পাহাড়ি এলাকাটা গোপন মিটিং হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আলফার যিনি সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া, তার রাইট হ্যান্ড সেকেন্ড ইন কমান্ড এই নয়ন মেধি বা নয়ন আসাম, এবং একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন আইএসআইয়ের বেশ কয়েকজন কর্তা এবং পাশাপাশি আরও কয়েকটি জঙ্গি গোষ্ঠী, এবং সর্বোপরি সেখানে উপস্থিত ছিল মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেটের কয়েকজন এজেন্ট। এদের নাম বলে দিচ্ছি আমি। তাদের নাম রয়েছে যে নির্দিষ্টভাবে যে নাম উঠে আসছে, আসিফ নজরুল থেকে শুরু করে একাধিক সদস্য সেই ওখানে বৈঠকে উপস্থিত ছিল। এবং সেটা 22শে জুন হয়। 22শে জুনের পর রবিবার দিন আর একটা বৈঠকের চূড়ান্ত রূপরেখা তৈরি করার জন্য, ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য তারা মায়ানমারকে বেছে নেয়। মায়ানমারের যে 2টো স্টেট রয়েছে, চীন এবং কাচিন, তার যে মধ্যবর্তী জঙ্গল, সেখানে এই আলফা আইয়ের যে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে এরা বৈঠকে বসে। এবং সেই বৈঠকে বসে তারা যে ছবি উঠে আসে, যে বিষয়টি উঠে আসে, তা হলো যে এখানে তারা একটা ব্লুপ্রিন্ট রেডি করে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে তারা রক্তাক্ত করবে। এবং সেই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন নয়ন মেধি সহ এই আলফা আইয়ের শীর্ষ কমান্ডাররা। এবং পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিল ড্রাগন রাষ্ট্রের 29 জন সেনা, যারা ওই ক্যাম্পে আলফা জঙ্গিদের এবং নাগা জঙ্গি NSCN-K অর্থাৎ খাপলাং এদের ট্রেনিং করছিল। এবং তার পাশাপাশি একটি পশ্চিমী বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের 3 জন গোয়েন্দা কর্তা। এবং রবিবার ঠিক ভোরবেলার সময় যখন এই ড্রোন স্ট্রাইকটি হয়, কী দিয়ে আমরা স্ট্রাইক করেছি, কী দিয়ে এই স্ট্রাইকটি হয়, মাফ করবেন, কী দিয়ে স্ট্রাইকটি হয়? স্ট্রাইকটি হয় 3টি ড্রোন দিয়ে বলে গোয়েন্দা সূত্র খবর উঠে আসছে। তা হলো হ্যারপ ড্রোন, যেটা ইসরায়েলের তরফে এই ড্রোন, ইসরায়েলের টেকনোলজিতে। একই সঙ্গে সোয়ার্ন ড্রোন ব্যবহৃত হয়েছে, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এই ড্রোন উড়ে যায়। এবং FPV ড্রোন, যেটার পেটে ইনস্টল করা থাকে গ্রেনেড। এবং এই সমস্ত ড্রোনগুলোকে সিউডো স্যাটেলাইট, এই স্যাটেলাইটগুলোকে উঁচু পাহাড়ে এই ধরনের হাই অল্টিটিউডে এই সিউডো স্যাটেলাইট ব্যবহার করা হয়। সিউডো স্যাটেলাইট দিয়ে এই ড্রোনগুলোকে ঝাঁকে নিয়ে ফেলা হয় ওই গভীর জঙ্গলে, মায়ানমারের কাচিন এবং চীন এই 2টি প্রদেশের মধ্যবর্তী যে গভীর জঙ্গল, যেখানে বসে ভারতকে বিভক্ত করার, রক্তাক্ত করার, বাংলা সহ উত্তর পূর্বের রাজ্যগুলোতে রক্তের হোলি খেলার প্ল্যানিং করছিল ওই সময়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জন শীর্ষ কমান্ডার যেমন নিহত হয়েছে বলে বিভিন্ন সোর্স কনফার্ম করছে, তার পাশাপাশি আলফা আইয়ের 29 জন মতো জঙ্গি নিধন হয়েছে। এবং বাকি প্রায় 30 জনের একটা হিসেব গোয়েন্দা সূত্র আমরা পাচ্ছি। এই 30 জনের মধ্যে যেমন ড্রাগন রাষ্ট্রের যে সমস্ত সেনাকর্তা উপস্থিত ছিলেন এই আলফা আইয়ের জঙ্গিদের ট্রেনিং দিতে বা প্রশিক্ষণ দিতে, এবং তার পাশাপাশি একটি বৃহৎ শক্তি পশ্চিম বিশ্বের, তার 3 জন গোয়েন্দাকর্তাও ছিলেন। এবং সেখানে একটি ভুরিভোজের আয়োজন করা হয়েছিল বলে গোয়েন্দা, অর্থাৎ তাদের একটা গেট টুগেদারও ছিল। সেই সময় ঝাঁকে ড্রোন আছড়ে পড়ে। এবং কিছু আগের যে খবর আসছে দেবাশিস, যে কিছু আগেও এই ড্রোন স্ট্রাইকের 3rd ওয়েভ সেটা আছড়ে পড়েছে ওই অংশে। এবং
সর্বোপরি যে তথ্য আসছে যে মায়ানমার জুড়ে বা ওই অংশ জুড়ে বৃহৎ অংশে জঙ্গি নিধন পর্ব এখনও চলছে, যেটা কিছুদিন আগে তোমাকে বলবো যে জিওপলিটিক্যালি মায়ানমার ভীষণ আমাদের প্রয়োজনীয় একটি রাষ্ট্র। এবং কিছুদিন আগে আমরা দেখেছি মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন যে উত্তর পূর্বের রাজ্য তারা আমাদের ওপর ডিপেন্ডেন্ট। মাঝে মধ্যে আসিফ নজরুল বা তাদের সিন্ডিকেটের যারা রয়েছে নাহিদ ইসলাম তারা হুঙ্কার দিয়ে বলেন যে উত্তর পূর্বকে রক্তাক্ত করব। যেখানে এই আমাদের অপারেশন যে অপারেশনটি চলেছে, যদি আমরা ভারতের সেনা কখনোই বলেনি অপারেশন আমরা করেছি, কিন্তু যেখানেই অপারেশন হয়েছে তার ঠিক খুব কাছেই 150 থেকে 200 কিলোমিটারের মধ্যেই রয়েছে চট্টগ্রাম। এবং প্ল্যানিং ছিল যে এই জঙ্গি গোষ্ঠীকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেবে এই ইউনুস সিন্ডিকেট বা বাংলাদেশের এই অংশটা। এবং একই সঙ্গে তুমি জানো যে খাপলাং গোষ্ঠী অর্থাৎ নাগা জঙ্গি এবং আলফা আই এই দুটি জঙ্গিকেই সরাসরি চীন সমর্থন দিয়ে থাকে, যাদের নাম আমাদের তরফে ডেপুটি চিফ অফ আর্মি রাহুল আর সিং তিনি বলেছেন চীন প্রক্সি ওয়ারে আছে। ফলে এই বার্তাটা মারাত্মকভাবে গেছে এই একাধিক রাষ্ট্রের কাছে যে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী যেখানে যেখানে থাকবে সেখানে স্ট্রাইক হবে এবং সেখানেই বারে বারে এয়ার স্ট্রাইক বা ড্রোন বা সার্জিক্যাল স্ট্রাইক হবে। দেবাশিস, একেবারেই সত্যজিৎ, কিন্তু স্ট্র্যাটেজিক্যাল তুমি যেটা বলছিলে যে পরেশ বড়ুয়ার টিম, তার সঙ্গে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং তুমি তার সঙ্গে আইএসআই এর কথা বলছিলে, কিন্তু এই যে এদের যে প্ল্যানিং, সেই ক্ষেত্রে মায়ানমার কেন তাদেরকে ফ্রি অকুপেন্সি দিচ্ছে, এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমার থেকে জানতে চাইব। কিন্তু এখন এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। আমি স্বাগত জানাবো কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য। সঙ্গে সত্যজিৎ আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন, বিশেষত এই যে লজিস্টিক্যাল অ্যালাইনমেন্ট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারকে বেছে নেওয়া প্রত্যন্ত জঙ্গল, এবং যেখানে তুমি বললে যে যার থেকে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে প্রিসাইজলি চট্টগ্রামের একটা ভ্যানুয়াল পজিশন থাকবার কথা, এর কারণটা কি? আমি ছোট্ট করে উত্তর দিয়ে আমি দীপ্তাংশু এক্ষুনি আসছি। তার বিষয়টি হলো যে মায়ানমার সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। প্রায় 110 থেকে 120টি প্রজেক্ট ভারত সেখানে ইনভেস্ট করেছে, তার মধ্যে কালাদান মাল্টি মোড যে প্রজেক্ট রয়েছে। এবং একটা বিষয় উঠে আসছে যে মায়ানমার আর্মি তারা ক্রমশ পিছু হটছে। এতদিন পর্যন্ত তুমি দেখবে 2015 সালে মায়ানমার আর্মি আমাদের সঙ্গে সেই হট পারসুইটে ছিল, কিন্তু বর্তমান অবস্থায় যেহেতু একাধিক বিদ্রোহী গোষ্ঠী মায়ানমারে সক্রিয় রয়েছে, মায়ানমার আর্মি প্রত্যেক দিন পিছু হটছে। সেই পরিস্থিতিতে ওখানে যেহেতু একটা নৈরাজ্য চলছে মায়ানমার জুড়ে, সেই অবস্থার সুযোগ নিয়েই এই গভীর জঙ্গলে আলফা আই তারা চীনের সহযোগিতায় তাদের ইস্টার্ন কমান্ডের অন্যতম দপ্তর সেখানে তারা শুরু করেছিল। আমি সরাসরি দীপ্তাংশুর কাছে আসবো যে এই যে ড্রোন স্ট্রাইক, যার ছবি আমরা দেখতে পাচ্ছি, কিছু আগেও 3rd ওয়েভের ড্রোন স্ট্রাইক হয়েছে বলে খবর আসছে এবং বিধ্বংসী সেই যে স্ট্রাইকে মানে 3 জন শীর্ষ কমান্ডার নিকেশ হয়েছে, একাধিক জঙ্গি ঘাঁটি উড়ে গেছে। এবং যে রাষ্ট্রগুলি সমর্থন করছিল আলফা আই বা নাগা জঙ্গিদের, নাগা অর্থাৎ NSCN খাপলাং গোষ্ঠীকে, তাদের কাছেও বার্তা গেছে। সেই বার্তা কতটা ভয়ঙ্কর, দীপ্তাংশু বাবু? সত্যজিৎ বাবু, আপনি কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট যে এটা অ্যাকচুয়ালি হয়েছে নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশ, এই দুটো জায়গা যেটা আপনি বললেন তার ইন্টারন্যাশনাল বর্ডার মায়ানমারের দিকে। একটা নাম হচ্ছে লংওয়া, যেটা আমাদের নাগাল্যান্ডের ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে, আর অরুণাচল প্রদেশের পাশে হচ্ছে পাংসৌ পাস। এর পাশে কিন্তু গড়ে উঠেছিল উলফা আই, যেটা উলফা ইন্ডিপেন্ডেন্ট বলে, যেটা পরেশ বড়ুয়া যেটাকে লিড করে, তাদের ক্যাম্প। এখানে একাধিক ক্যাম্প ছিল, তার সঙ্গে NSCN যেটা আপনি কারেক্টলি ব্রট আউট, খাপলাংদেরও ক্যাম্প ছিল এবং অন্যান্য কিছু গোষ্ঠী আছে, প্রিপাক আছে, কেলপিএন আছে, এই কিছু সংগঠনেরও ক্যাম্প আছে। এটা একটা বৃহৎ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি ভাবে নিজেদের হয়ে গেছিল ওই টেরিটরিটা। তার মুখ্য উদ্দেশ্য ছিল হচ্ছে একমাত্র এই ভারতের উত্তর পূর্ব 7টা রাজ্য, বিশেষ করে মণিপুর এবং আসামে উত্তেজনা সৃষ্টি করা, ব্লাস্ট করা। এবং 26শে জানুয়ারি এই বছরে যদি আপনার মনে থাকে সত্যজিৎ বাবু, আসামে গুয়াহাটিতে একটা লো ইন্টেন্সিটি ব্লাস্ট হয়েছিল, সেটাও কিন্তু এই ক্যাম্প থেকে হয়েছিল, সেটা ভুলে গেলে চলবে না। এবং যেমন আমরা পশ্চিমে দেখি পাকিস্তানে বারবার আননোন পার্সনরা, গানম্যানরা এসে, সে লাস্কের তৈবারে হোক, হিজবুল্লের হোক, যেসব আতঙ্কবাদী অথবা জঙ্গি সংগঠনের জঙ্গিদের কিন্তু মারে, সে একইভাবে এখন হয়তো ভারতের সামরিক বাহিনী এটা বলছে, কিন্তু এই যে 100-150টা ড্রোন প্রিসাইজ ভাবে গিয়ে এতটা এরিয়ায়
প্রায় ধূলিসাৎ করে দিল এদের ক্যাম্প। আপনি যদি ছবি দেখেন, নিশ্চয়ই ছবি পেয়েছেন, প্রত্যেকটা ক্যাম্প কিন্তু মানে জ্বলে গেছে, সেই ক্যাম্পের আর কিছু নেই। এবং দীপ্তাংশু বাবু, আপনাকে একটু বিরত করছি, সেই ছবি আমরা স্ক্রিনে রাখবো। অর্থাৎ অসাধারণ একটা স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, যে কথা বলেছিল চীনের যিনি ওয়ার স্ট্র্যাটেজিস্ট সিন জু, তিনি বলেছিলেন পশ্চিমা তাকালে পূর্বে স্ট্রাইক করতে হবে। চীনের কথা মতো আমরা, চীনের সেই ওয়ার স্ট্র্যাটেজির কথা মতো সেই ঘটনাই ঘটেছে এবং সেই ছবি দীপ্তাংশুর কথা মতো আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব। অর্থাৎ যেই অংশ থেকে চীন তাদের যে আর্মস স্মাগলিং করতো, সেই করিডোরগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। থার্ড ওয়েভে আক্রমণ চলছে। থার্ড ওয়েভের যে ড্রোন স্ট্রাইক কিছু আগে হয়েছে, আবার উল্লেখ করছি যে হারপ ড্রোন এবং এপিবি ড্রোন এবং সোয়ান ড্রোন। হারপ ড্রোন হলো ইসরায়েলের টেকনোলজি দিয়ে তৈরি, এপিবি ড্রোন যেটার পেটে গ্রেনেড ইনস্টল করা থাকে, এবং তার সঙ্গে রয়েছে সোয়ান ড্রোন, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তগুলো যখন আক্রমণ হচ্ছে, দীপেন্দ্র প্লিজ বলুন আপনি। একদম আপনি ঠিক বলেছেন। এবং পরেশ বড়ুয়া একটা কিন্তু মিটিং লাগাতার, আপনি একটা মিটিং বললেন, সে কিন্তু জানুয়ারি মাসে একটা মিটিং করেছিল এই 26-এ গুয়াহাটি ব্লাস্টের আগে, এবং সেটাও বাংলাদেশে হয়েছিল, ঢাকায় হয়েছিল। তার পরবর্তীটা চট্টগ্রামে, যেটা আপনি একদমই কারেক্টলি ব্রট আউট, তার সেখানে আইএসআই সিনিয়র লিডারশিপও ছিল। আমরা উদ্দেশ্যটা দেখছি, মিটিং করুক, খাক, ক্যাম্প সে বহুদিন ধরে আছে। উদ্দেশ্য হচ্ছে বিগত 11 মাস 12 মাসে বাংলাদেশের যে সাপোর্ট, বাংলাদেশের মাধ্যম দিয়ে, তার সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে যে সাপোর্ট পাচ্ছে, আইএসআই ঘাঁটি খুলে রেখেছে, অফিস খুলে দিয়েছে, দোকান খুলেছে, যাই বলুন বাংলাদেশে, সেইখান থেকে অস্ত্র, তার রিসোর্সেস, তার টাকাপত্র সমস্ত কিন্তু এই ক্যাম্পে পৌঁছচ্ছে। এবং একমাত্র লক্ষ্য ভারতের উত্তর পূর্ব 7টা রাজ্যকে অশান্ত করা, এবং কিছুটা আমাদের পশ্চিমবাংলাও গড়িয়ে গড়িয়ে আসবে। সেই জায়গায় ভারতের সার্বভৌমত্ব যারা দেখছে, লাল চোখ দেখাচ্ছে অথবা আঙুল দেখাচ্ছে, তাদের আঙুলটাকে ভেঙে দেওয়ার সময় হয়েছে। কারা এই ক্যাম্প গুড়িয়েছে সময় বলবে। প্রশ্নচিহ্ন আপনিও রাখলেন, আমিও প্রশ্নচিহ্ন রাখলাম। এই ক্যাম্প যত গুড়িয়ে উঠবে, এবং যেসব লিডাররা, এই পরেশ বড়ুয়ার যে আপনি নাম বললেন লাস্ট লিডার নয়ন মেধি নাম ওর, সে কেউ নয়ন দাস বলে, নয়ন অসম বলে, এই নয়ন, গণেশ, প্রদীপ, এই লাস্ট ছিল যারা এই জঙ্গি সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আদারওয়াইজ পরেশ বড়ুয়া ইজ আ ডেড চ্যাপ্টার। এদের 3-4টে যে হাত পা ছিল পরেশ বড়ুয়ার, কেটে দেওয়া হলো। এখন উল্পা আই বলে আর সেইভাবে কিছু নেই, তাদের গুড়িয়ে দিচ্ছে। কারণ ভারতে তাদের একমাত্র লক্ষ্য আঘাত করা। যারা ভারতের দিকে দেখবে, যে আঙুলটা দিয়ে দেখাবে, সেই আঙুলটাকে ভারত ভেঙে দেবে। সে কে ভাঙবে, কিরম ভাবে ভাঙবে, প্রশ্নচিহ্ন থাকবে। কিন্তু আজকের দিনে আপনি যেটা বললেন, ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর যেগুলো আছে সেগুলো সময়ের অপেক্ষা, প্রত্যেকটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। দীপ্তাংশু, যে প্রশ্নের কাছে আসবো, আপনি একদম একেবারেই সত্যজিৎ আমরা ফিরছি। সত্যজিৎ এবং কর্নেল দীপ্তাংশু দুজনেই আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু উত্তর পূর্ব ভারতে অশান্তি সৃষ্টি করবার চেষ্টার ক্ষেত্রে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস, কিন্তু নতুন করে আবার সন্ত্রাসবাদী জন্ম নেবে কিনা সেই প্রশ্ন থাকছে। এবং একাধিক ক্যাম্পের কথা কিছুক্ষণ আগে কর্নেল দীপ্তাংশু উল্লেখ করছিলেন, সেই জায়গায় কি করা হবে, এবং সত্যজিতের প্রশ্ন নিয়ে আসছে। সপাটে সার্জিক্যাল আবারও ফিরে আসলাম, সেই সার্জিক্যাল স্ট্রাইক যার একেবারে ব্যাখ্যা করছিলেন সত্যজিৎ এবং কর্নেল দীপ্তাংশু। আবারও ফিরে আসবো সত্যজিৎ এবং কর্নেল দীপ্তাংশু ঠিক যেখানটায় আমরা ছিলাম। সত্যজিৎ, একদম একটা ছোট্ট তথ্য দিয়ে আমি দীপ্তাংশুর কাছে আসছি, যে যখন এই স্ট্রাইক হয়, অপারেশন চলে, সেই সময় যে তথ্য গোয়েন্দা রিপোর্ট আমরা হাতে পাচ্ছি, যে এই অংশটি অর্থাৎ ওয়াক্তান বস্তি, যেটা ওই গভীর জঙ্গলে যেখানে এই স্ট্রাইক চলেছে, এখনও কিছু আগে চলেছে আর কি, সেখানে এই আলফা আইয়ের যে পরেশ বড়ুয়া, যিনি কার্যত এখন অসুস্থ, তার সেকেন্ড ইন কমান্ড বা আলফার এখন কার্যত শীর্ষ নেতা ছিল নয়ন মেধি, সে তখন তার গোপন ডেরায় ঘুমোচ্ছিল। অর্থাৎ এতটাই সে কনফার্ম ছিল যে এখানে কেউ কিছু করতে পারবে না। কিন্তু কারোবারও তো হাত রয়েছে, কারণ কভার্ট অপারেশন তো যে কোনো জায়গায় হতে পারে। এর ভিত্তিতে আমি যে প্রশ্নে আসবো দীপ্তাংশুবাবুর কাছে, যে এই যে লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে আলফা আইকে বা নাগা জঙ্গি গোষ্ঠী NSCN খাপলানকে, এই পরিকল্পনাটা হয়েছিল মোটামুটি 22 জুন মাসে 22 তারিখে চট্টগ্রামে বসে। এবং এই ইউনুসের যে যারা এজেন্ট রয়েছে, এই নাহিদ ইসলাম বা আসিফ নজরুল, এরা ওই বৈঠকে ছিল বলে গোয়েন্দা রিপোর্ট পাচ্ছি। তাহলে কোথাও কি এবার চট্টগ্রামের ওই অংশ যেখানে আমাদের বিরুদ্ধে জঙ্গি শিবিরের পরিকল্পনা করা হচ্ছে, বা এই যে আরাকান করিডর, এগুলো কি এবার নজরে চলে আসতে চলেছে, ঠিক যেভাবে মায়ানমারে এসছে? মায়ানমারে যে টাংডাও মানে জুনটা, যেটা তাদের সঙ্গে কিন্তু ভারতবর্ষের একটা
বন্ধুত্ব সম্পর্ক, আমরা বহু ইনফ্রাস্ট্রাকচার মায়ানমারে বানাচ্ছি। এবং আপনি যেটা অলরেডি উল্লেখ করলেন যে সিটওয়ে পোর্ট, এই কালাধন প্রজেক্ট, যেখান থেকে ওই মোহাম্মদ ইউনিসের বোধহয় জ্ঞান ট্যান জিওগ্রাফির কম, উনি বলেছিলেন এই 7টা ল্যান্ডলক রাজ্যের কি হবে, ওনার মার থেকে মাসির দরদ বেশি, তাই ভারতবর্ষ থেকে ওনার দরদ বেশি ছিল। ভারতবর্ষ অলরেডি একটা রাস্তা বানাচ্ছে যেখান থেকে জাহাজ এলে ওই সিটওয়ে পোর্টে কালাধন প্রজেক্টের ডাইরেক্ট ওই বন্দরটাও ভারতের একটা কোম্পানি বানাচ্ছে, গ্লোবাল ইন্ডিয়া শিপিং কর্পোরেশন বলে, সেইখান থেকে একটা রাস্তা যাবে ডাইরেক্ট মিজোরাম, সেই রাস্তাটাও ভারতবর্ষ বানাচ্ছে রাখাইন প্রভিন্সে, যেটা আপনি বললেন। তো মায়ানমারের সঙ্গে আমি এটাই বলতে চাইলাম, যদি চীনের ইনফ্লুয়েন্স থাকে, ভারতের কোনো কম ইনফ্লুয়েন্স নেই। ভারতে সামরিকভাবেও আমরা অনেকভাবে হেল্প করি, অনেক অস্ত্রশস্ত্র মায়ানমার জুনটাকে দেওয়া হয় এবং তার সাথে ইনফ্রাস্ট্রাকচারও বানানো হয়। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, বাংলাদেশ যে সাপোর্ট দিচ্ছে, এটা তো যদি আমরা টিভি স্টুডিও বসে আজকে আলোচনা করতে পারি, আজকে একদম ক্লিয়ার প্রত্যেকের কাছে যে মোহাম্মদ ইউনিস, তার পেছনে আইএসআই এবং একটা বড় রাষ্ট্র, পশ্চিমী রাষ্ট্র, যারা এদের হেল্প করছে, যারা ভারতকে এগোতে দিতে চায় না, ভারতের ইকোনমিক মাইন্ডকে ড্রেন আউট করতে চায় এবং ভারতের উত্তর পূর্বকে অশান্ত করে বিভক্ত করতে চায়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেই জায়গায় যদি তারা ভাবে ভারত ঘুমোবে, ভারত কিছু করবে না, নিশ্চিতভাবে স্বর্গের দুনিয়া, মুঙ্গেরের লাল কি হাসিন স্বপ্নে দিবা স্বপ্ন দেখছে। ভারত যেমন এই যেটা দেখালো অন্য রাষ্ট্রে যারাই করেছে, আননোন মেন, এখনো ভারত বলেনি কভার্ট অপারেশন হতে পারে, এই কমপ্লিট ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে। চিটাগনও ভারতের থেকে, ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে, আইবির থেকে খুব দূরে নয়। এবং চট্টগ্রাম খুব দূরে না। দীপ্তাংশ বলছেন যে যেখানে এই ড্রোন স্ট্রাইক হয়েছে এবং থার্ড ওয়েভ ঠিক এই সময়ে যখন আমরা এই প্রোগ্রাম করছি তার থেকে 2 ঘন্টা আগে থার্ড ওয়েভের ড্রোন স্ট্রাইক হয়ে গেছে, আবারও হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেই অপেক্ষা রয়েছে। তবে শেষ যে আপাতভাবে যে তথ্য দেব, যে চীনা ওয়ার স্ট্র্যাটেজিস্ট সেনজু বলেছিলেন যে পশ্চিমে তাকালে পূর্বে আক্রমণ, পূর্বে তাকালে পশ্চিমে আক্রমণ করতে হবে। চীন সেটা মেনে চলে, এখন হয়তো অন্য কোনো রাষ্ট্র সেটা মেনে চলছে, যে কারণে ড্রাগন বুঝতে পারেনি যে তাদের এতজন সেনা নিকেশ হয়ে যাবে। দেবাশিস, একেবারেই অনেক ধন্যবাদ। কর্নেল দীপ্তাংশ আমাদের সঙ্গে ছিলেন, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু ভারতের দিকে চোখ রাঙালে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে, এতক্ষণের আলোচনায় এটাই পরিষ্কার হলো। কাজেই আগামী দিনে জঙ্গি তৎপরতাকে নিয়ন্ত্রণ করবার জন্য ভারত ব্যবস্থা নেবে, সেটা পশ্চিমে তাকালে পূর্বে, আর পূর্বে তাকালে পশ্চিমে। আমি সত্যজিতের কথা ধার করেই বললাম। আজকে এখন এই মুহূর্তে টি ব্রেক এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।